আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের প্রশাসনিক যে অবস্থান বা প্রশাসনিক যে ক্ষেত্র, সেই জায়গা থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় অনেক ধরনের অনেক রকমের প্রশ্ন চলে আসে এবং আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থাটি রয়েছে বা আমাদের যে রাজনৈতিক কন্ডিশনটি রয়েছে, সেই রাজনৈতিক কন্ডিশনের অনেকগুলো পোর্শন রয়েছে যেগুলো আসলে আমাদের মৌলিক বিষয়াবলীর আন্ডারে থেকে তারপর আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চলে আসে। তো সেই সাপেক্ষে আমরা আমাদের আজকের এই লেকচারটি সাজিয়েছি এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সংবিধান, সেটি নিয়ে আজকে অনেক বড় একটা আলোচনা আমাদের লেকচার আজকে থাকবে। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা আজকে চেষ্টা করব এই বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যেটি রয়েছে সেই ব্যবস্থা সম্পর্কে একটি সম্যক ধারণা প্রদান করা, যার মাধ্যমে কিনা ভর্তি পরীক্ষায় এখান থেকে আসা প্রশ্নগুলো আপনারা সহজেই উত্তর করতে পারেন। তো পুরো লেকচারটি শুরু করার পূর্বে আমি বলে নিচ্ছি, আপনাদের সাথে রয়েছে আজকে আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি এবং আমরা কালক্ষেপণ না করে সরাসরি আমরা দেখে নিব আমাদের আজকের আলোচনার টপিকে কি বিষয়গুলো থাকছে। এবং যেই বিষয়গুলো সম্পর্কে প্রথমে বললাম যে আমাদের প্রশাসনিকভাবে রিলেটেড, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবিধান, সংশোধনী ও সাংবিধানিক পদসমূহ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা, বাংলাদেশের বিভাগ ও জেলা পরিচিতি। আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু বাংলাদেশের সাংবিধানিক যে পদ্ধতিটা রয়েছে সেই সাংবিধানিক পদ্ধতির সাথে সরাসরি কানেক্টেড কিছু বিষয়, সেই সাপেক্ষে কিন্তু আমাদের এই সম্পূর্ণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা বাংলাদেশের সংবিধান কেন্দ্রিক যে আলোচনা, এখান থেকে কিন্তু একেবারে 100% শিওর যে এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই, অর্থাৎ এখান থেকে দুটি প্রশ্ন তো আসেই, অনেক সময় 3টি বা 4টি প্রশ্ন আমরা অনেক সময় দেখেছি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চলে আসে। তো সেই সাপেক্ষে বাংলাদেশের সংবিধান বা যেটি কিনা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি সম্পর্কে আমাদের খুবই ভালো ধারণা রাখতে হবে এবং সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে সাংবিধানিক যে পোস্ট বা পদগুলো রয়েছে সেই পদগুলো সম্পর্কে একটি ধারণা আমাদের দরকার। এবং যেই পদগুলো রয়েছে যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্যান্য সাংবিধানিক পদগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা সম্পর্কে আমরা জানবো এবং আমাদের বর্তমান বাংলাদেশের যোগা একটি বিভাগ বা জেলা রয়েছে সেই সম্পর্কে আমরা একটি ধারণা গ্রহণ করব। এই ছিল মূলত আমাদের আজকের লেকচার আউটলাইন। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি আমাদের আজকের লেকচারে প্রবেশ করবো। আমরা দেখে নেব যে প্রথম বিষয়টি কি রয়েছে। আমাদের বাংলাদেশের সংবিধান নিয়ে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা কমিটি। সো বেসিক্যালি এই যে সংবিধান রচনা কমিটির কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, তো সেই কনসেপ্ট থেকে মূলত আমরা আলোচনা করব। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে তথ্য প্রবাহের ক্ষেত্রে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি আবু সাইদ কর্তৃক গণপরিষদে যে আদেশ জারি করা হয় সেটি হচ্ছে যে 23শে মার্চ 1972 সালে। অর্থাৎ এই গণপরিষদের দিক থেকেই কিন্তু মূলত সংবিধান রচনা কমিটির যেটা উৎস সেটি কিন্তু চলে আসে। এবং সংবিধানের ক্ষেত্রে গণপরিষদের যে সদস্য সংখ্যা সেটি ছিল 403 জন। এবং এই যে গণপরিষদটি রয়েছে সেই গণপরিষদের প্রথম অধিবেশনটি বসে 1972 সালের 10ই এপ্রিল। এই তারিখটি আপনারা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, 1972 সালের 10ই এপ্রিল এই গণপরিষদের যে প্রথম অধিবেশনটি রয়েছে সেটি সংগঠিত হয়। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে গণপরিষদের প্রথম যে অধিবেশন সেখানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এবং গণপরিষদের প্রথম অধিবেশনের যিনি প্রথম স্পিকার ছিলেন তিনি হচ্ছেন শাহ আব্দুল হামিদ এবং এই প্রথম অধিবেশনের ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। এই ছিল মূলত সংবিধান রচনা কমিটির একদম প্রারম্ভিক জায়গা, যেই প্রারম্ভিক জায়গা থেকে মূলত বাংলাদেশের সংবিধানের যে প্রণয়ন ক্ষমতা বা গণপরিষদ থেকে যে তথ্যাদিগুলো আমরা জানা দরকার সেই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এটি ছিল সংবিধান রচনা কমিটির প্রারম্ভিক অবস্থান, যেটি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনা দিকে মুভ করি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে সংবিধান রচনা কমিটি, অর্থাৎ আমরা এতক্ষণ জানলাম যে বিষয়টি, তার বাইরে গিয়ে এবার আমরা দেখব সংবিধান রচনা কমিটির ইতিহাসটি কেমন ছিল। আপনারা যদি তথ্য প্রবাহটিগুলো খেয়াল করেন দেখতে পাবেন যে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় 12ই অক্টোবর এবং এই খসড়া সংবিধানটি গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। এবং মোর ইম্পর্টেন্টলি এই যে খসড়া সংবিধানের কথাটা আমি বললাম, এটি যেহেতু এটি খসড়া সেহেতু এটি হাতে লেখা বিষয় উত্থাপন করা এবং এই হস্তলেখক বা যিনি কিনা খসড়া সংবিধানটি লেখনির দায়িত্ব ছিলেন তিনি হচ্ছেন আব্দুল রৌফ। এবং এই খসড়া সংবিধানের অলংকরণ এবং ডিজাইন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
এবং এই যে গণপরিষদের কথা আমি বলছি, গণপরিষদ ভেঙে দেওয়া হয় 16 ডিসেম্বর 1972 সালে। অর্থাৎ এটি যে সংবিধান রচনা কমিটি যে কারণে আসলে তৈরি করা হয়েছিল গণপরিষদ, এবং গণপরিষদের মাধ্যমে যখন কিনা সংবিধানটিকে অ্যাপ্রুভ করা হয় এবং সংবিধানটি গৃহীত হয়, সেই সাপেক্ষে পরবর্তীতে এই গণপরিষদটি 16 ডিসেম্বর 1972 সালে ভেঙে দেওয়া হয় এবং এটি কার্যকর হওয়ার পরপরই মূলত এটি ভেঙে দেওয়া হয়। এবং আপনারা যদি সংবিধান রচনা কমিটি দিকে খেয়াল করেন, বাংলাদেশের সংবিধান রচনা কমিটি যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন। তিনি বর্তমানে একজন প্রবীণ রাজনীতিবিদ, তার সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। এবং এখানে একমাত্র বিরোধী দলীয় নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি মারা গিয়েছেন, এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। এবং আমরা যদি সংবিধান প্রণয়ন কেন্দ্রিক ইতিহাসটা আরেকটু ফলো করি, যে এই ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে মূলত 34 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এবং 34 সদস্যের কমিটি যদি আমরা সবার নাম বলি, অনেক লম্বা লিস্ট। তারপর উল্লেখযোগ্য হচ্ছেন ডক্টর কামাল হোসেন ঢাকা 9 থেকে, মোহাম্মদ লুৎফুর রহমান, আবু সাইদ, এম আব্দুর রহিম, এম আমিরুল ইসলাম, নুরুল ইসলাম মঞ্জুর, আব্দুল মুন্তাকিম চৌধুরী, ডক্টর ক্ষিতীশ চন্দ্র, এছাড়াও রয়েছেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুশতাক, এইচ.এম. কামরুজ্জামান, এই নেতারাও কিন্তু ছিলেন। এছাড়াও মোহাম্মদ বাইতুল্লাহ, বাদল রশিদ, আব্দুল মুমিন, একে মোশাররফ হোসেন আখন্দ, কিংবা খুলনা 2 থেকে শেখ আব্দুর রহমান, এছাড়াও কুমিল্লা 5 থেকে অধ্যাপক খোরশেদ আলম, এছাড়াও নোয়াখালী 1 থেকে আব্দুল রশিদ, চট্টগ্রাম 6 থেকে নুরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম 5 থেকে মোহাম্মদ খালেদ, এবং নারী আসন থেকে বেগম রাজিয়া বানু, তারা কিন্তু এই সংবিধান প্রণয়ন কমিটির সাথে সংযুক্ত ছিলেন, যে 34 সদস্য আমি বললাম। সো ওই বছরের অর্থাৎ 1972 সালের 17 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে তারা নিজেদের মধ্যে বৈঠক করে, জনগণের মতামত সংগ্রহের জন্য তারা মতামত আহ্বানও করে তারা, এবং সংগৃহীত মতামত থেকে সর্বমোট 98টি সুপারিশ গ্রহণ করা হয়। এবং পরবর্তীতে যেটা আমরা দেখতে পাই, 1972 সালের 12 অক্টোবর এই গণপরিষদের দ্বিতীয় অধিবেশন, যেটা আমরা একটু বললাম উত্থাপন করা হয়, যেটি সেই দ্বিতীয় পরিষদের তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকার উত্থাপন করেন, এবং যেটি আমরা প্রথমে জেনেছি যে 4 নভেম্বর এটি গৃহীত এবং 16 ডিসেম্বর 1972 সাল থেকে এটি কার্যকর হয়। এবং আমরা এখানে একটি বিখ্যাত উক্তি রয়েছে, যেটি শিক্ষার্থী বন্ধুদের জানা দরকার, যে গণপরিষদের সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এবং এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। সো এই উক্তিটুকু আপনারা একটু মনে রাখবেন। অনেক সময় কিন্তু উক্তিভিত্তিক প্রশ্ন চলে আসে যে অমুক উক্তিটি কার। সো বঙ্গবন্ধুর এই যে সংবিধান কেন্দ্রিক যে উক্তিটি, সেটি আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। এছাড়া সংবিধান লেখার পরে যে বাংলা ভাষার উক্তি পর্যালোচনা করার জন্য ডক্টর আনিসুজ্জামান আহ্বায়ক এবং সৈয়দ আলী হাসান এবং মাজহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার যে ভার দেওয়া হয়। এবং সংবিধান ছাপাতে বলা হয় যে 14,000 টাকা ব্যয় হয়েছিল, এবং যে 5 সদস্যের কমিটি সংবিধান অলংকরণের জন্য ছিলেন, তার প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এছাড়া অন্যান্য সদস্যরা ছিলেন শিল্পী হাশেম খান, জনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী এবং আবুল বারাক আলভি। মূলত 1948 সালে তৈরি ক্যাপটিভ ব্র্যান্ডের দুটি অফসেট মেশিনে সংবিধানটি ছাপা হয়, এবং মূল সংবিধানের যে কপিটি সেটি কিন্তু এখনো বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এই ছিল মূলত বাংলাদেশের সংবিধান কেন্দ্রিক প্রারম্ভিক আলোচনা। আমরা আমাদের সংবিধান নিয়ে যে আলোচনা সেই বিষয়টিকে একটু আলোকপাত করবো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য অনুচ্ছেদ সমূহ, এবং এই অনুচ্ছেদ সমূহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের পর্যালোচনা করতে হবে, যে আসলে কোন কোন অনুচ্ছেদ আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই বিষয়গুলো জানবো, যদিও ওখানে সিরিয়ালি আমরা অনেকগুলো অনুচ্ছেদকে দেখতে পাচ্ছি। তো সেই বিষয়টিকে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের প্রথম যে একদম শুরু থেকে, সেটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে প্রজাতন্ত্র। তো এই প্রজাতন্ত্রের জায়গা থেকে কিন্তু আমাদের একটু বিষয় জানা দরকার। বাংলাদেশ সরকারের যে পরিচালিত হবার যে প্রসেস, সেই প্রসেসের জায়গায় তো বেসিক্যালি প্রথম বিষয়টি হচ্ছে প্রজাতন্ত্র, এবং এই প্রজাতন্ত্রের ভাগটি নিয়ে মূলত প্রথম ভাগে আলোচনা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এই প্রজাতন্ত্রের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন প্রস্তাবনা রয়েছে, এবং এই প্রজাতন্ত্রের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বিভিন্ন শব্দ কমা চিহ্নগুলোর বন্ধনীর পরিবর্তে প্রতিস্থাপিত রয়েছে। এছাড়া 2011 সনের 75 সংশোধন আইনের কথা উল্লেখ করা রয়েছিল। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে 2 নম্বরে রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, এবং একটু বলে রাখা ভালো, 2 নম্বরে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, যেটি 2-এর কতে, এই 2-এর কতেটিকে বলা হয় রাষ্ট্রধর্ম। এটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা যে বিষয়টি এখানে দেখতে পাবেন একটু পরেই। সো এখানে একটু ভুল তথ্য দেওয়া আছে, আমি এটা আপনাদের সংশোধন করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রধর্ম, আসলে বিষয়টি তা না। 2-এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম,
3 নম্বর অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রভাষা, যেটি কিনা 4 নম্বরে দেওয়া রয়েছে, এবং 4 নম্বরে যেটি হবে সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। আমি কিন্তু আপনাদের এই তথ্যগুলোকে আবার একটু রিপিট করি, আপনার বুঝতে সুবিধা হবে। 2 নম্বরে হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম, যেটি এখানে 3 দেওয়া রয়েছে, এবং 3 নম্বর অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রভাষা, এবং যেটি এখানে 4 দেওয়া রয়েছে, এবং 4 নম্বর যেটি হবে সেটি হচ্ছে যে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। আমি আবারও বলছি 4 নম্বরটি হবে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, অর্থাৎ আমাদের যে বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা এবং এর বর্তমান প্রেক্ষাপটটি কি সেই প্রেক্ষাপটটি উল্লেখ করা, এবং জাতীয় পতাকার যে রং, আমাদের জাতীয় যে লাল সবুজের পতাকা এবং তার যে 10:6 এর যে মাপটি, সেই পরিমাপের বিবরণটি পতাকার মধ্যে, এবং বাংলাদেশের যে প্রতীক অর্থাৎ শাপলা ফুলের যে প্রতীক সেটি কিনা একটি শীষ দ্বারা সংবিষ্টিত। সো এই প্রেক্ষাপটের বর্ণনাগুলো মূলত এই যে জাতীয় সঙ্গীত বা পতাকা বা জাতীয় প্রতীকের মধ্যে বর্ণনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি 4 এর কতে জাতির পিতার প্রতিকৃতি, এবং জাতির পিতার প্রতিকৃতি অনুচ্ছেদটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণটি হচ্ছে যে এখানে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কিভাবে বিভিন্নভাবে অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং অন্যান্য যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকলের এর প্রতি সংরক্ষণ এবং সম্মান প্রদর্শন করতে হবে। এই কনসেপ্টটি মূলত জাতির পিতার প্রতিকৃতির সাথে রিলেটেড। আমরা দেখতে পাচ্ছি 5ম বিষয় রাজধানী। সো আমরা খুব স্বাভাবিকভাবে জানি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, এবং এই কনসেপ্ট অর্থাৎ দুটি ভাবে বলা হয় যে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা এবং রাজধানীর সীমানা আইনের দ্বারা এটি নির্ধারিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর অনুচ্ছেদে রয়েছে নাগরিকত্ব, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে বলা রয়েছে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে, এবং বাংলাদেশের যে জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে পরিচিত হবে। খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সংবিধানের প্রাধান্যে বলা রয়েছে প্রজাতন্ত্রের যে সকল ক্ষমতার মালিক সেটা হচ্ছে জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগটি কেবল এই সংবিধানের অধীনে এবং সংবিধানের কর্তৃত্বে কার্যকর হবে। এবং আরেকটি কথা সংবিধানে বলা রয়েছে সেটা হচ্ছে যে জনগণের যে অভিপ্রায়, তারপর সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ঠিক ততখানি বাতিল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের প্রাধান্যর কনসেপ্টটি কেন গুরুত্বপূর্ণ। এবং এই 7 মধ্যে কিন্তু দুটি উপধারা রয়েছে, একটি হচ্ছে 7 ক, যেখানে কিনা বলা রয়েছে যে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি হচ্ছে অপরাধ, এবং 7 খতে বলা রয়েছে সংবিধানের যে মৌলিক বিধানাবলী সেগুলো সংশোধন অযোগ্য, অর্থাৎ সেগুলোকে সংশোধন করা যাবে না। আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি মূলনীতি সমূহ। সো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সেই সাপেক্ষে, এবং এই মূলনীতির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টি নীতি, এগুলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পরিগণিত হবে। আপনারা 9 নং ধারায় যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাতীয়তাবাদ। সো জাতীয়তাবাদ নিয়েও সংবিধানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেটি হচ্ছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতিই মূলত বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সো এটি মূলত জাতীয়তাবাদ, যেটি অন্যতম রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে রয়েছে। আপনারা যদি 10 নম্বর অনুচ্ছেদটি দেখেন, যেটি কিনা হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, যেখানে বলা হয়েছে যে মানুষের উপর শোষণ হতে মুক্ত, ন্যায় এবং সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করার উদ্দেশ্যেই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করা হবে বা প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ সমাজতন্ত্রটি শোষণ মুক্তির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে এটিকে মেনটেন করার কথা কিন্তু বলা হয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন 11 নম্বরে যেটি রয়েছে, এই 11 নম্বর অনুচ্ছেদ কিন্তু অলরেডি সংবিধানের 2য় ভাগের মধ্যে পড়ে গিয়েছে, এবং 11 নম্বরটি হচ্ছে গণতন্ত্র মানবাধিকার, যেখানে বলা হচ্ছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চয়তা থাকবে, এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে জনগণের কার্যকর অংশগ্রহণ সেটিকে নিশ্চিত করা হবে। এবং আপনারা যেটি আরেকটি দেখতে পাচ্ছেন 2য় ভাগে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, এর মানে হচ্ছে যে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা কিংবা রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার কিংবা কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা নিপীড়ন, এই কনসেপ্টগুলোকে বিলুপ্ত করা হবে। মূলত এই হচ্ছে সংবিধানের আমরা প্রাথমিকভাবে যে কয়েকটা অনুচ্ছেদ দেখলাম তার একটি সংক্ষিপ্ত বর্ণনা। আমরা আমাদের পরবর্তীতে আরো কিছু অনুচ্ছেদ আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 17 নম্বর অনুচ্ছেদ নিয়ে আলোচনা করছি, যেখানে কিনা বলা রয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একই পদ্ধতির, এখানে বলা হয় যে একই পদ্ধতির গণমুখী এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য
আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক এবং বালিকাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদান করা হবে এবং সমাজের সাথে বা সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য যে ধরনের প্রয়োজন সেই প্রয়োজন বা প্রশিক্ষণপ্রাপ্ত বা সদিচ্ছা প্রণোদিত নাগরিক তৈরি করা হবে এবং আইনের দ্বারাই নিরক্ষরতা দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু আমরা 15 বা 16 অনুচ্ছেদে ছিল মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন বা কৃষি বিপ্লবের বিষয়, বা 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতা ছিল, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের কথা ছিল। আমরা 22 নম্বরে দেখতে পাই খুবই গুরুত্বপূর্ণ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। মোর ইম্পর্টেন্টলি মানে হচ্ছে রাষ্ট্রের যে নির্বাহী অঙ্গসমূহ রয়েছে সেখান থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে। এই বিষয়টি মূলত 22 নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ সেটি বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন 23-এর কতে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি। সো অনেকে মনে করতে পারেন যে 23-এর কতে যদি এইটি বলা থাকে তাহলে 23 নম্বর কি বলা রয়েছে। সো বেসিক্যালি 23 নম্বর অনুচ্ছেদ হচ্ছে জাতীয় সংস্কৃতি, তার আন্ডারেই মূলত 23-এর কতে বলা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায় সংস্কৃতির বিষয়। সো এই 23-এর কয়ের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি সেখানে বলা রয়েছে যে রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্যকে সংরক্ষণ করবে, উন্নয়ন করবে এবং বিকাশ সাধন করবে এবং এই ব্যবস্থাটি গ্রহণ করার ক্ষেত্রে রাষ্ট্র তার অবস্থান থেকে বাধ্য। এটি ছিল মূলত 23-এর ক অনুচ্ছেদ। আমরা এরপরে যে বিষয়টি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ, খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু সংবিধানের তৃতীয় ভাগের মধ্যে পড়ে গেছে। আমরা কিন্তু তৃতীয় ভাগে চলে এসেছি। সো এটি তৃতীয় ভাগটি মূলত মৌলিক অধিকার নিয়ে। আমরা 27 নম্বর অনুচ্ছেদ থেকে দেখছি আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের দৃষ্টিতে সমতা এখানে বলা রয়েছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার তাদের রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 28 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে অবশ্যই মৌলিক অধিকারের মধ্যে, সেটা হচ্ছে ধর্মের কারণে বৈষম্য। সো বেসিক্যালি ধর্ম, গোষ্ঠী, বর্ণ বা নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। রাষ্ট্র এবং জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে এবং কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী বা পুরুষ ভেদে কোনো জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা বা শর্তের অধীনে করা যাবে না। সেটি আসলে বৈষম্যের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং মোর ইম্পর্টেন্টলি নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন যে হওয়ার বিষয়টি সেটি কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। সো এই ছিল মূলত ধর্মের কারণে বৈষম্যের যে আলোচনা সেটি। আমরা 29 নম্বর বিষয় দেখতে পাচ্ছি সরকারি নিয়োগ লাভে যে সুযোগের সমতার বিষয়টি সেটি। আমরা এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে সরকারি নিয়োগ লাভে কোন কোন সুযোগের সমতার কথা বলা রয়েছে। মূলত প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। এছাড়াও বলা রয়েছে যে ধর্মগোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ইত্যাদি ভেদে কোনো নাগরিক যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য না হয় সেক্ষেত্রে তার প্রতি কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না, বা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যারা কিনা প্রজাতন্ত্রের সাথে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেই উদ্দেশ্যে বিশেষ নীতি প্রণয়ন করতে হবে। সো এই বিষয়গুলো মূলত সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে যাতে সমান সুযোগ প্রাপ্ত করা যায় সেই বিষয়টিকে ইন্ডিকেট করছে। আপনারা দেখতে পাচ্ছেন 36 নম্বর অনুচ্ছেদ যেটিও সংবিধানের তৃতীয় ভাগের মধ্যে পড়ে, সেটা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। এখানে টানা তিনটি রয়েছে, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের। তো আমরা দেখতে পাচ্ছি চলাফেরার স্বাধীনতা বলা রয়েছে যে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা এবং যে কোনো স্থানে বসতি স্থাপন করা এগুলো প্রত্যেকটা নাগরিকের অধিকার। আমরা যদি দেখতে পারি সমাবেশের স্বাধীনতা যেটি 37 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে, এখানে বলা হয়েছে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা যে কোনো যুক্তিসঙ্গত বা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমবেত হয়ে জনগণ শোভাযাত্রা করার স্বাধীনতাটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সংগঠনের স্বাধীনতার মানে হচ্ছে যে আইনের দ্বারা আরোপিত নিষেধ সাপেক্ষে কেউ যদি ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গঠিত হয় তবে সেটিকে রাষ্ট্র এর বিরুদ্ধে অবস্থান নেবে। এছাড়াও রয়েছে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে যদি কেউ গঠিত হয় অথবা যদি সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার জন্য গঠিত হয়, এর বাইরে অন্য কোনো সংগঠন সংবিধান পরিপন্থী নয় এবং অন্য কোনো সংগঠন তারা আসলে তাদের মতো করে কাজ করতে পারবে। আমরা মোর ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি 39 নম্বর অনুচ্ছেদে, সেটি হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, যেখানে কিনা রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে আদালত অবমাননা এই প্রত্যেকটি বিষয় কিন্তু বিধিনিষেধ সাপেক্ষে বলা রয়েছে এবং প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের যে স্বাধীনতা সেই অধিকারটি প্রদান করার নিশ্চয়তাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো
তো আমরা সংবিধানের আরো কিছু উল্লেখযোগ্য অনুচ্ছেদ দেখতে পেলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা অবশ্যই নিঃসন্দেহে আরো কিছু অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং এগুলো আমরা একটু ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা রয়েছে পেশা ও বৃত্তির স্বাধীনতা। সো বেসিক্যালি বলা হয় যে আইন দ্বারা নিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের ক্ষেত্রে কোনো কারবার বা ব্যবসায় পরিচালনার জন্য আইনের দ্বারা কোনো যোগ্যতা যদি নির্ধারিত হয়ে থাকে বা অনুরূপ যোগ্যতা সম্পন্ন কোনো নাগরিকের যদি আইনসঙ্গত পেশার উদ্দেশ্য থাকে বা আইনসঙ্গত কারবার করার উদ্দেশ্য থাকে, তবে সেই স্বাধীনতা তার সম্পূর্ণরূপে রয়েছে। সেটি ছিল মূলত পেশা ও বৃত্তির স্বাধীনতা, অর্থাৎ আপনি যে স্বাধীন পেশা গ্রহণ করতে পারবেন সেই বিষয়টিকে ব্যাখ্যা করা। আমরা দেখতে পাচ্ছি 41 নম্বর অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট, যেখানে কিনা ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে, অর্থাৎ প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন বা পালন করার অধিকার আছে। প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকারটি রয়েছে। এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে কোনো ব্যক্তির নিজস্ব ধর্মসঙ্গত না হলে তাকে কোনো ধর্ম শিক্ষা গ্রহণ বা কোনো উপাসনার অংশগ্রহণ করতে হবে না, অর্থাৎ সে ধর্ম সম্পর্কে সে স্বাধীন যে পালন করার অধিকার সেটি সে ভোগ করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানেও আরো অনেক মৌলিক অধিকার রয়েছে, যেমন সম্পত্তির অধিকার রয়েছে, গৃহ যোগাযোগ রক্ষা রয়েছে, মৌলিক অধিকার বলবৎ করা রয়েছে, দায় মুক্তি বিধান রয়েছে। সব সাপেক্ষে আমরা 48 নম্বর অনুচ্ছেদে দেখবো, যেখানে রাষ্ট্রপতির কথা বলা রয়েছে এবং সেটি সংবিধানের 4th ভাগ তথা নির্বাহী বিভাগে আমরা চলে এসেছি। তো সংবিধানের 4th ভাগের প্রথম যে পরিচ্ছেদটি রাষ্ট্রপতি, সেখানে অনুচ্ছেদটি হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কিত এবং এখানে বলা রয়েছে যে রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের যিনি কিনা আইন অনুযায়ী সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। এবং এই সংবিধানের 56 অনুচ্ছেদ এবং 95 অনুচ্ছেদ অনুসারে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এছাড়াও আমরা রাষ্ট্রপতির যোগ্যতা দেখতে পাই যে 35 বছরের কম হলে হবে না, বা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যদি যোগ্য না হন কিংবা যদি কখনো অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি অযোগ্য বিবেচিত হবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর যে বিভিন্ন বিষয়াদি রয়েছে পররাষ্ট্রনীতি সম্পর্কিত, সেগুলো যদি রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষেই মন্ত্রিসভায় পেশ করা হবে। সেটি ছিল মূলত 48 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক সিদ্ধান্ত। আমরা ভেরি ইম্পর্টেন্টলি 52 নম্বর অনুচ্ছেদ বা যেটি কিনা রাষ্ট্রপতির অভিশংসন, এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব এবং নিঃসন্দেহে এটি 4th ভাগের মধ্যেই রয়েছে। মূলত এই যে অভিশংসনটি হচ্ছে এরকম যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে অভিশংসিত হতে পারে এবং এখানে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরের অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করা হবে এবং স্পিকার এই নোটিশের থেকে 14 দিন পূর্বে বা 30 দিন পর এই প্রস্তাব আর আলোচিত হতে পারবে না এবং এর মধ্যে অধিবেশন না থাকলে স্পিকার সংসদ আহ্বান করবেন, অর্থাৎ এটি স্পিকারের দায়িত্বের মধ্যে থাকবে। এবং অভিযোগ চলাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকার একটি অধিকার থাকবে বা প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে এবং অভিযোগ বিবেচনার পর যদি অন্যান্য 2/3 ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করা হয়, তবে এই প্রস্তাব গৃহীত হবার যে তারিখ সেই তারিখেই রাষ্ট্রপতি তার নিজস্ব পদ শূন্য হয়ে যাবেন। সেটিও ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি সংবিধান অনুচ্ছেদগুলো, কারণ অনেক সময় দেখা যায় যে যদি শর্ট কোশ্চেন টাইপের কোনো প্রশ্ন আসে তবে সেটি কিন্তু অভিশংসন বা যে কোনো ধরনের অধিকার সম্পর্কে একটু ডিটেলস ডিসকাশন ডিমান্ড করে। তারা একটু বলে যে রাষ্ট্রপতির অভিশংসন কেমন হবে বা শর্ট কোশ্চেন টাইপের প্রশ্নগুলো থাকলে তাহলে আপনারা যাতে একটু ডিটেলসে বললে আপনারা বুঝতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 55 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেটি মন্ত্রিসভা, এটি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এই 55 নম্বর অনুচ্ছেদ মন্ত্রিসভার অনুচ্ছেদে বলা রয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে, যেই মন্ত্রিসভায় আসলে প্রধানমন্ত্রী তিনি যেভাবে স্থির করবেন সেভাবেই মন্ত্রিসভা গঠিত হবে এবং প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে এবং মন্ত্রিসভা সংসদের নিকট কিন্তু দায়ী থাকবে এবং রাষ্ট্রপতি মূলত সরকারি কার্যাবলী বন্টন এবং পরিচালনার জন্য তিনি বিভিন্ন বিধি প্রণয়ন করে থাকবেন। সেটি ছিল মূলত 55 নম্বর অনুচ্ছেদ। আমরা একটু দূরে গিয়ে আমরা দেখতে পাই যে 64 নম্বর অনুচ্ছেদ আমরা যাবো। এছাড়াও এই 64 নম্বর অনুচ্ছেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কিনা অ্যাটর্নি জেনারেলের কথা বলা রয়েছে এবং এই অ্যাটর্নি জেনারেল আসলে কে? তো বেসিক্যালি অ্যাটর্নি জেনারেল হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং মোর ইম্পর্টেন্টলি এই অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবে এবং অ্যাটর্নি জেনারেলের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার থাকবে এবং রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক তিনি নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
আমরা দেখতে পাচ্ছি 65 নম্বর অনুচ্ছেদের সংসদ প্রতিষ্ঠা, এবং এর মাধ্যমে আমরা সংবিধানের পঞ্চম ভাগে প্রবেশ করলাম। পঞ্চম ভাগটি হচ্ছে বাংলাদেশের আইনসভা। সো প্রথম পরিচয় যেটি জাতীয় সংসদ, সেটা হচ্ছে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে, এবং সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের সকল আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের উপর ন্যস্ত থাকবে। এখানে অনেকগুলো আইন রয়েছে বা যে সংবিধান সংশোধন আইন, সেগুলো কিন্তু এই সংসদের মধ্যে কার্যকর হবে। আমরা দেখতে পাচ্ছি 67 নাম্বার অনুচ্ছেদ সদস্যদের আসন শূন্য হওয়া। এটি যেটি বোঝাচ্ছে সেটা হচ্ছে কোনো সংসদ সদস্যদের আসন শুধুমাত্র তখনই শূন্য হবে যখন কিনা তিনি নির্বাচনের পর প্রথম বৈঠকের তারিখ থেকে 90 দিনের মধ্যে তিনি শপথ গ্রহণ না করেন, কিংবা তিনি অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকেন, সংসদ যদি ভেঙে যায়, কিংবা তিনি যদি অযোগ্য হয়ে যান, কিংবা 70 অনুচ্ছেদের আমরা একটা বিষয় জানবো, সেটিও যদি কোনো কারণে সম্ভব হয়, এবং তিনি আসলে স্পিকারের নিকট স্বাক্ষর যুক্ত পত্র জেগে তিনি যদি চান তাহলে তিনি পদত্যাগ করতে পারবেন। সো এটি ছিল মূলত আমাদের সংবিধানের ক্ষেত্রে যে 67 নাম্বার অনুচ্ছেদের আলোচনা। আমরা 72 নম্বর অনুচ্ছেদটি দেখব। সংসদের অধিবেশন কেন্দ্রিক কিছু কথাবার্তা এখানে বলা রয়েছে। সো বেসিক্যালি এর মানে হচ্ছে যে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ভঙ্গ করতে পারেন, এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি নিজেই প্রথম বৈঠকের সময় ও স্থান তিনি নির্ধারণ করবেন। অর্থাৎ এই বিষয়টি মূলত সংসদের অধিবেশনের সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড। আমরা দেখতে পাচ্ছি 73 নাম্বার যে অনুচ্ছেদটি রয়েছে, যেটি হচ্ছে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। মানে রাষ্ট্রপতি যদি সংসদে ভাষণ এবং বাণী প্রেরণ করতে পারেন, এবং সংসদ সদস্যদের প্রত্যেকে সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় বা প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি তিনি সংসদে ভাষণ প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি 74 নম্বর অনুচ্ছেদ, যেখানে কিনা বলা হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কে। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদের স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করবে, এবং এই দুই পদের কোনটি শূন্য হলে 7 দিনের মধ্যে সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে সেটা পূর্ণ করার জন্য সংসদ সদস্যের মধ্যে থেকে কাউকে নির্বাচন করতে হবে। আপনারা সবাই জানেন স্পিকার তিনি কিন্তু সংসদ পরিচালনা করে থাকেন, এবং তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার তিনি সংসদ পরিচালনা করে থাকেন। আমরা সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল আসলে কি? মূলত সংসদ আইনের দ্বারাই ন্যায়পাল এর পদ প্রতিষ্ঠা হয়, এবং ন্যায়পাল হচ্ছে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেই ক্ষমতার বা যে দায়িত্ব হবে, ন্যায়পাল সেই ক্ষমতা বা দায়িত্ব পালন করবে। এবং ন্যায়পাল তার যে দায়িত্ব রয়েছে সেই সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রকাশ করবে, এবং অনুরূপ রিপোর্ট সে সংসদে উপস্থাপিত করবে। সেটি ছিল মূলত ন্যায়পাল কেন্দ্রিক আলোচনা। আমরা এর পরের অনুচ্ছেদগুলো সম্পর্কে আরেকটা আলোচনা করবো। আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি 94, একেবারে 94 নাম্বার অনুচ্ছেদে আমরা চলে যাচ্ছি। সো 94 নম্বর অনুচ্ছেদে যার সাথে সাথে আমরা সংবিধানের পঞ্চম ভাগটিও শেষ করে ষষ্ঠ ভাগে চলে এসেছি, এবং ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ। এবং আমরা প্রথমে 94 নাম্বার যে অনুচ্ছেদটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। সো বেসিক্যালি বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে, এর আপিল বিভাগ থাকবে, এবং হাইকোর্ট বিভাগ নিয়েই মূলত সেটি গঠিত হবে। এবং যিনি কিনা প্রধান বিচারপতি থাকবেন, তিনি প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেই বিচারক নিয়োগের প্রয়োজন মনে করবেন সেই বিচারক দিয়েই মূলত সুপ্রিম কোর্ট গঠন হবে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই সংক্রান্ত আলোচনার ডিটেলসে 95 নম্বর অনুচ্ছেদটি দেখেন, সেটা হচ্ছে বিচারক নিয়োগ। এটিও খুবই গুরুত্বপূর্ণ। বিচারক নিয়োগের ক্ষেত্রে বলা হয় যে প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, এবং কোনো ব্যক্তি যদি বাংলাদেশ নাগরিক না হয় এবং সে যদি সুপ্রিম কোর্টে 10 বছর অ্যাডভোকেট না থাকে, সে যদি 10 বছর বিচার বিভাগীয় পদে না থাকে, কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদের জন্য সে আইনগতভাবে যোগ্য না থাকে, কিংবা সুপ্রিম কোর্টে যদি সংবিধান প্রবর্তনের আগেই রাষ্ট্রীয় সীমানার মধ্যে আদালত এবং হাইকোর্ট হিসেবে এখতিয়ার থাকে, তাহলেই মূলত এই বিষয়গুলো সাপেক্ষে বিচারককে নিয়োগ করা হবে। সেটি ছিল মূলত বিচারক নিয়োগের যে পন্থা, সেই বিষয়টি। আমরা এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 118 নম্বর অনুচ্ছেদ, এবং এর মাধ্যমে আমরা 118 নম্বর অনুচ্ছেদে আসার পর ষষ্ঠ ভাগের আরেকটি অংশ ক ভাগ, যেটি এর মধ্যে আমরা প্রবেশ করলাম, এবং দুঃখিত আমরা সপ্তম ভাগে প্রবেশ করেছি। সপ্তম ভাগটি হচ্ছে নির্বাচন, এবং সেই সাপেক্ষে 118 নম্বর অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। সো মূলত প্রধান নির্বাচন কমিশনের এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়েই বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকবে, এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দিবেন। এবং একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে, সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তার সভাপতি হিসেবে থাকবেন। সো এছাড়া আরো অনেকগুলো রুলস রয়েছে যার সাপেক্ষে মূলত নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। আমরা এবার 122 নম্বর অনুচ্ছেদটি লক্ষ্য করবো, যেটি হচ্ছে যে
ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। তো এখানে বলা হয় যে আসলে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো ব্যক্তি যদি সংসদে নির্বাচনের জন্য নির্ধারিত এলাকায় ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকারী তখনই হবেন যদি তিনি বাংলাদেশের নাগরিক হন এবং তার বয়স যাতে 18 বছরের কম না হয়। এক্ষেত্রেই মূলত তার ভোটার তালিকায় যে নামভুক্তির যোগ্যতা সেই যোগ্যতাটি সংরক্ষিত হবে। আপনারা এরপর দেখতে পাচ্ছেন যে 127 নম্বর অনুচ্ছেদ, এবং এটি বলার সাথে সাথে আমরা অষ্টম ভাগ বা যেটিকে বলা হয় মহা হিসাব নিরীক্ষক সেই অষ্টম ভাগে চলে এসেছি এবং 128 নম্বরে দেখা যাচ্ছে 127 নম্বর আপনারা যে দেখতে পাচ্ছেন মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। সেটি আমরা প্রথমে জানি এর মানে কি। মানে হচ্ছে বাংলাদেশের একজন মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক থাকবেন, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগদান করবে তাকে, এবং মহা হিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতির আদেশের দ্বারা কিন্তু নির্ধারিত হবে। এবং এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা যদি মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব যেটি কিনা 128 নম্বর অনুচ্ছেদ রয়েছে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখতে পাবো যে তিনি প্রজাতন্ত্রের সরকারি হিসাব সরকার সকল বিষয়ে তিনি নিরীক্ষা করবেন, যত নথি, বই, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভান্ডার বা সরকারি সম্পত্তি এই সকল জিনিসের পরীক্ষার অধিকারী তিনি হবেন। এছাড়াও এই কনসেপ্টে বলা রয়েছে যে তিনি যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট তিনি প্রকাশ করবেন এবং তিনি নির্ধারিত দায়িত্বসমূহ ব্যতীত সংসদ আইনের দ্বারা তিনি নির্ধারণ করবেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষককে অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা হবে না, অর্থাৎ তিনি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত পদ এবং সাংবিধানিক পদের দ্বারাই মূলত তিনি নিয়ন্ত্রিত হবেন। আমরা 137 নম্বর অনুচ্ছেদে যাব, তার আগে আমরা দেখে নিচ্ছি যে আমরা অলরেডি নবম ভাগে চলে এসেছি, অর্থাৎ কর্ম বিভাগ। সেই নবম ভাগ হচ্ছে 137 নম্বর অনুচ্ছেদ কর্ম কমিশন প্রতিষ্ঠা, সরকারি কর্ম কমিশনকে ইন্ডিকেট করা হচ্ছে। সো মূলত এখানে বলা রয়েছে যে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকে আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করা হবে ঠিক সেইরূপ অন্যান্য সদস্যকে নিয়োগ প্রত্যেক কমিশন গঠন করতে হবে। এটি ছিল মূলত 137 নম্বর। আমরা নবম ভাগ যেটি রয়েছে সেই নবম ভাগের ক ভাগটি নিয়ে আলোচনা করবে 141-এর ক অনুচ্ছেদে, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এটি খুবই ইম্পর্টেন্ট, কেন আমি বলি, কারণ হচ্ছে যে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে এটি মনে হয় যে জরুরি অবস্থা বিদ্যমান বা যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশের কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক অবস্থা বিভিন্ন বিপদের সম্মুখীন হবে, তবে কিন্তু তিনি তার যে এক জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এবং তিনি অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর স্বাক্ষরও গ্রহণ করতে পারবেন এবং এটি জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। এছাড়া পরবর্তী কোনো ঘোষণা দ্বারা এটি প্রত্যাহারও করা যাবে, এটি সংসদে উপস্থিত হবে এবং 120 দিন সময়ের অবসানে এটি আর কার্যকর থাকবে না, অর্থাৎ এটি সর্বোচ্চ সময় হচ্ছে 120 দিন। এই ছিল মূলত জরুরি অবস্থা ঘোষণা। আমরা এবার দেখে নিব 142 নম্বর যে অনুচ্ছেদটি, এর মাধ্যমে আমরা দশম ভাগে প্রবেশ করছি এবং এই দশম ভাগটি কিন্তু এক ভাগে একটি অনুচ্ছেদ, সেটি হচ্ছে 142 নম্বর অনুচ্ছেদ এবং যেখানে কিনা সংবিধান সংশোধন কথা বলা রয়েছে এবং এখানে বলা হয়েছে যে সংসদের আইন দ্বারা সংবিধানে কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারবে। এখানে কিছু শর্ত রয়েছে যে এই সংশোধনের জন্য কোনো বিল বিবেচনার জন্য তখনই গ্রহণ করা হবে না যদি না কেউ 2/3 ভোট গৃহীত না হয়, অর্থাৎ এখানে যদি 2/3 সংসদ সদস্য এই বিল বা এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন না করেন তবে আসলে সংবিধানের সংশোধনটি কার্যকর হবে না। আমরা এরপর যদি 145 নম্বর অনুচ্ছেদে দেখতে পাই যেটি বলা হয় চুক্তি ও দলিল, এবং আমরা অলরেডি 81 ভাগে কিন্তু চলে এসেছি এবং 81 ভাগ এখানে কিন্তু মূলত বিবিধ যে অংশটি রয়েছে সেই অংশ থেকে কিন্তু এখানে বলা হচ্ছে এবং চুক্তি ও দলিলে যেটি বলা হয় সেটি হচ্ছে যে প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে প্রণীত সকল চুক্তি এবং দলিল রাষ্ট্রপতি দ্বারা প্রকাশ করা হবে এবং রাষ্ট্রপতি যে ক্ষমতা প্রদান করবে ব্যক্তি সেই প্রণালীকে সম্পাদন করবে। এই হচ্ছে চুক্তি এবং দলিল। এবং সর্বশেষ আমরা যে আজকে যে বিষয়টি জানবো এবং যেটি কিনা 81 ভাগ অর্থাৎ বিবিধের মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক চুক্তি। সো বেসিক্যালি আন্তর্জাতিক চুক্তি যে বিষয়টি এটি হচ্ছে যে বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাষ্ট্রপতি সেটি সংসদে উত্থাপন করার ব্যবস্থা গ্রহণ করবেন। তবে শর্ত হচ্ছে এটি যে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি সেটি সংসদের গোপন বৈঠকেও পেশ করা যেতে পারে। এটি ছিল মূলত সংবিধানের উল্লেখযোগ্য অনুচ্ছেদের বর্ণনা। আমরা আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ সংবিধানের অনুচ্ছেদ থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই চলে আসার সম্ভাবনা অনেক বেশি। সো বেসিক্যালি এই অনুচ্ছেদগুলোর সাপেক্ষে হলো আপনারা একটি বিষয় বা এই যে অনুচ্ছেদগুলোর ব্যাখ্যা সেগুলো একটু ভালোভাবে পড়ে ফেলার চেষ্টা করবেন এবং আপনারা জেনেই গেলেন যে বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ কিন্তু রয়েছে সর্বমোট এর সংখ্যাটি হচ্ছে 153টি এবং এর ধারা হচ্ছে, আমি যে অনেকগুলো ধারার কথা বললাম মাঝে মধ্যে, মোট ধারা হচ্ছে 11টি। সো এই তথ্যটি আমাদের জেনে ফেলা হয়ে গেল।
আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে সাংবিধানিক পদ সমূহ এবং সাংবিধানিক সংস্থা, অর্থাৎ আমরা কোন কোন পদকে সাংবিধানিক বলি এবং কোন কোন পদকে বা কোন কোন সংস্থাদেরকে আমরা সাংবিধানিক বলি, সেই সাপেক্ষে আমরা এখন একটু জানবো। মূলত রাষ্ট্রপতি প্রথমে যদি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের যে কয়েকটি পোস্ট সম্পর্কিত বিষয় জানতে হবে। এটি কিন্তু একটি সাংবিধানিক পদ রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতির মেয়াদকাল কিন্তু 5 বছর আমরা সবাই জানি, এবং এই গঠনটি কিন্তু করা হয় অনেক আগে থেকে। এবং বাংলাদেশের কিন্তু অনেক রাষ্ট্রপতির তালিকা যদি আমরা দেখি, অনেক রাষ্ট্রপতির অবস্থান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম রাষ্ট্রপতি, তারপর সৈয়দ নজরুল ইসলাম এসেছেন, আবু সাইদ চৌধুরী এসেছেন, এরপর মোহাম্মদুল্লাহ এসেছেন, আবার শেখ মুজিবুর রহমান এসেছেন, খন্দকার মোশতাক আহমেদ এসেছেন, আবু সাদাত মোহাম্মদ সাইম এসেছেন, জিয়াউর রহমান এসেছেন, আব্দুল সত্তার এসেছেন, হুসেইন মোহাম্মদ ইরশাদ এসেছেন, আফামা হাসানুদ্দিন চৌধুরী ছিলেন, এরশাদ আবারও ছিলেন, শাহাবুদ্দিন আহমেদ ছিলেন, আব্দুর রহমান বিশ্বাস ছিলেন, কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, এছাড়াও জমির উদ্দিন সরকার ছিলেন, ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন, জিল্লুর রহমান ছিলেন, এবং আব্দুল হামিদ তিনি বর্তমানে রয়েছেন। এই ছিল মূলত রাষ্ট্রপতির বিষয়গুলো। এছাড়াও সাংবিধানিক পদের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যে পদগুলো, এগুলো কিন্তু সাংবিধানিক পদের মধ্যে রয়েছে। আমরা সাংবিধানিক পদ দেখতে পাচ্ছি স্পিকার ও ডেপুটি স্পিকার, সেটিও সাংবিধানিক পদ। দেখতে পাচ্ছি আমরা সংসদ সদস্যগণ, অর্থাৎ মোট 350 জন সংসদ সদস্য, তারাও কিন্তু সংবিধান কর্তৃক নির্ধারিত। এছাড়াও দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের যে অবস্থান, সেটিও কিন্তু সাংবিধানিক পদ দ্বারা নির্ধারিত। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার, এটিও কিন্তু একটি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ। আমরা দেখতে পাচ্ছি অ্যাটর্নি জেনারেল, যেটি কিনা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি পদ, এবং এটিও কিন্তু সংবিধানে বলা রয়েছে। আমরা কিন্তু সংবিধানে এটি কিছুক্ষণ আগে উচ্চারণ করেছি। আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, যেটি কিনা 10ম ভাগে আমরা কিছুটা জেনেছিলাম, এটি হচ্ছে সাংবিধানিক পদ। এবং সর্বশেষ আমরা জেনেছি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যেটিও কিনা একটি সাংবিধানিক পদের মধ্যে রয়েছে। এছাড়া সাংবিধানিক এই পদগুলোর মধ্যে সংবিধানে বর্ণিত এমন যে সকল সংস্থাগুলো রয়েছে, সেগুলো আমরা একবার আলোকপাত করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, এটি কিন্তু একটি সাংবিধানিক সংস্থার মধ্যে পড়ে। এছাড়াও রয়েছে আইন বিভাগ, সেটিও একটি সাংবিধানিক সংস্থা। রয়েছে বিচার বিভাগ, সেটিও একটি সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশন রয়েছে, সরকারি কর্ম কমিশন রয়েছে, এছাড়াও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, এগুলো কিন্তু সবই সাংবিধানিক সংস্থা। এবং লাস্টলি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, এটিও কিন্তু মূলত সাংবিধানিক সংস্থার মধ্যে পড়ে। এই ছিল মূলত সাংবিধানিক সংস্থা কেন্দ্রিক যে বিভিন্ন উপাত্ত বা তথ্য বা আদ্যপান্ত, সেই বিষয়গুলো। আমরা আমাদের পরবর্তী আলোচনা দিকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ। এবং আমরা জানি যে বাংলাদেশের সংবিধান কিন্তু অলরেডি 17 বার সংশোধন হয়ে গেছে, এবং এই সাপেক্ষে কিন্তু আমাদের এই বাংলাদেশের সংবিধান সংশোধনের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যে বিষয়গুলো দেখব, প্রথম সংশোধনী যেটি হয় 1973 সালে, এবং এই সাপেক্ষে আমরা প্রথমে পড়ব। এই সময়টাতে যেটা হয় সেটা হচ্ছে যে মূলত আমি খুব একেবারে তারিখ সহ বলি, এটি উত্থাপন হয় 1973 সালের 12ই জুলাই, এটি পাশ হয় 1973 সালের 15ই জুলাই, এবং রাষ্ট্রপতি অনুমোদন দেয় 1973 সালের 17ই জুলাই। এবং এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় এই প্রথম সংশোধনীটি হয়। সেটি ছিল যুদ্ধবন্দী এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতকরণ, অর্থাৎ যারা কিনা মানবতা বিরোধীদের অপরাধের সাথে সংযুক্ত ছিল তাদের বিচারকে নিশ্চিত করা। এবং এর উত্থাপনকারী ছিলেন তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সংশোধনীটি হয় 1973 সালের 28শে সেপ্টেম্বর উত্থাপন করা হয়, পাশ করা হয় 20শে সেপ্টেম্বর, রাষ্ট্রপতি অনুমোদন করেন 22শে সেপ্টেম্বর, এবং এটি শেখ মুজিবুর রহমানের সময় ছিল। এবং এখানে বলা হয় অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক গোলযোগে জরুরি অবস্থা ঘোষণার বিধান তৈরি করা হবে। আমরা সংবিধানের তৃতীয় সংশোধন যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এটি 1974 সালের 21শে নভেম্বর উত্থাপিত হয়, 23শে নভেম্বর এটি পাশ হয়, এবং 27শে নভেম্বর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়। তৃতীয় সংশোধনের সময় বঙ্গবন্ধু ছিলেন প্রধানমন্ত্রী। এবং এখানে বলা হয় বাংলাদেশ ভারত যে সীমান্ত চুক্তি অনুযায়ী অনুমোদন করা চুক্তিটিকে, এবং এই অনুযায়ী ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করা, অর্থাৎ ছিটমহল এবং অপদখলীয় জমি যে বিনিময় করা, সেই জমি বিনিময়ের বিধানের জন্যই মূলত এই তৃতীয় সংশোধনীটি কার্যকর হয়। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ সংশোধনী, যেটি কিনা 1975 সালের 25শে জানুয়ারি উত্থাপন করা হয়, এটি পাশও হয় 25শে জানুয়ারি, এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন হয় 25শে জানুয়ারি, এবং এটির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন। এবং এখানে বলা হয় যে সংসদীয় সরকারের পরিবর্তে একদলীয় সরকার ব্যবস্থা চালু, এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির প্রবর্তন, যেটিকে অনেকটা বলা হয় বাকশাল। তো এই বাকশালের যে সংশোধনীটি, সেটি মূলত চতুর্থ সংশোধনী 1975 সালে প্রণীত।
আমরা দেখতে পাচ্ছি পঞ্চম সংশোধনী সেটি কিন্তু উত্থাপন হয় 1979 সালের 4ই দুঃখিত, পঞ্চম সংশোধনীতে যেটি হয়, হ্যাঁ এটি সত্য, এখানে 1975 ব্র্যাকেটে ভুল দেওয়া রয়েছে, এটি 1979 হবে মূলত। তো এই 1979 সালের 4ই এপ্রিল উত্থাপন করা হয়, 6 এপ্রিল এটি সংসদ উত্থাপিত হয় বা সংসদে পাশ হয় এবং ওই 6 এপ্রিলই এটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়। মূলত এখানে বলা ছিল যে 1975 সালের 15ই আগস্টের যে অভ্যুত্থান বা 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত সকল সামরিক কাজের বৈধতা প্রদান করা হয়, অর্থাৎ সামরিক অভ্যুত্থানের পর 1979 সালের এই 5 এপ্রিল পর্যন্ত যত সরকারের যাবতীয় কর্মকাণ্ড রয়েছে সেটির বৈধতা প্রদান করা হয়। এবং আরেকটি কাজ এখানে করা হয় যেটি এখানে লেখা নেই, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়। এবং এই সময় এটি যিনি উত্থাপন করেন তিনি ছিলেন শাহ আজিজুর রহমান, তিনি মূলত এটি উত্থাপন করেন এবং এই সময়টিতে প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। ষষ্ঠ সংশোধনী যেটি হয় সেটি হচ্ছে 1981 সালে, যেখানে কিনা সংসদ নেতা শাহ আজিজুর রহমান উত্থাপন করেন এবং এটি 1981 সালের 1 জুলাই উত্থাপিত হয়। 1981 সালের 8 জুলাই সংসদে পাশ হয় এবং রাষ্ট্রপতি কর্তৃক 9 জুলাই এটি অনুমোদিত পায়। এই সময়টা তো জিয়াউর রহমান তিনি ছিলেন রাষ্ট্রপতি এবং এখানে বলা হয় উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধানটিকে নিশ্চিতকরণ করা হয়। এই সাপেক্ষে মূলত আসলে উপরাষ্ট্রপতি পদের যে কনসেপ্টে বলা হচ্ছে এখানে ষষ্ঠ সংশোধনী লক্ষ্য করা হয় এবং এটি মূলত 1981 সালে যেটা আমরা দেখতে পেলাম। এছাড়াও সপ্তম সংশোধনের যে বিষয়টি, সপ্তম সংশোধনী হচ্ছে 1986 সালের 10ই নভেম্বর এটি উত্থাপিত হয় এবং এটি 1986 10ই নভেম্বরই পাশ হয় এবং রাষ্ট্রপতি কর্তৃক 10ই নভেম্বরই এটি অনুমোদিত হয় এবং বলা হয় 82 সাল থেকে 86 সাল পর্যন্ত সামরিক সরকারের সকল আদেশের বৈধতা অনুমোদন প্রসঙ্গেই এই সংশোধনীটি, অর্থাৎ 1982 সালের 24শে মার্চ থেকে 1986 সালের 9 নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাককালীন সময় প্রণীত সকল ফরমান বা প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ এবং অধ্যাদেশ সহ অন্যান্য সকল আইন এর আন্ডারে অনুমোদন করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের অষ্টম সংশোধনী সেটি উত্থাপন করা হয় 1988 সালের 11ই মে এবং এটি সংসদে পাশ হয় 1988 সালের 7ই জুন এবং 9 জুন এটি আসলে যেটি করা হয় সেটি হচ্ছে যে এটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন পায়। তৎকালীন সময় রাষ্ট্রপতি ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এর আগের সংশোধনীর ক্ষেত্রেও কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন এবং এর আগে বিচারপতি কে এম নুরুল ইসলাম সপ্তম সংশোধনী উত্থাপন করেন এবং অষ্টমটিকে উত্থাপন করেন সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমরা দেখতে পাচ্ছি যেখানে অষ্টম সংশোধনীতে এটি বলা হয় যে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া এবং ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপন করা, অর্থাৎ এখানে কিনা এছাড়াও ঢাকায়ের নাম ঢাকা এবং বাঙালির নাম বাংলাতে পরিবর্তন করা হয়। আমরা নবম সংশোধনী যদি তাকাই দেখবো যে 1989 সালের 6 জুলাই নবম সংশোধনী উত্থাপন করা হয়, এটি পাশ হয় 10 জুলাই এবং এটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয় 11 জুলাই এবং এই সময় হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন এবং সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ উত্থাপন করেন। এখানে বলা হয় রাষ্ট্রপতি পদে নির্বাচনের সাথে যে ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি করা হবে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এবং প্রেসিডেন্টের ক্ষমতা 2 মেয়াদী সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে রাষ্ট্রপতির সাথে যে উপরাষ্ট্রপতির নির্বাচন এটিও কিন্তু সমানরূপে গুরুত্ব পাবে। এই ছিল বাংলাদেশের প্রাথমিকভাবে যে সংবিধানের 9টি সংশোধনীর কথা। আমরা বাকি সংশোধনীগুলো এখন একটু আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি দশম সংশোধনী যেটি 1990 সালে হয় এবং এটি 1990 সালের 10 জুন উত্থাপিত হয়, সংসদে পাশ হয় 12 জুন এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয় 23 জুন এবং এই সময় রাষ্ট্রপতি ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ এবং এখানে উত্থাপন করেন আইন ও বিচারপতি হাবিবুল ইসলাম। এখন বলা চলে এখানে যদি সংশোধনীতে রয়েছে সংসদে নারীদের জন্য সংরক্ষিত 10টি আসনের মেয়াদ আরও 10 বছরের জন্য বৃদ্ধি করা। মূলত রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই এই 180 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারেও কিন্তু এখানে একটি কথা বলা হয় যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের বাংলা ভাষ্য সংশোধন করা হবে এবং তার পাশাপাশি সংসদে নারীদের কথা যেটি আমি বললাম সেটিও এই সংশোধনীতে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একাদশ সংশোধনী যেটি কিনা 1991 সালের 2রা জুলাই উত্থাপন করা হয়, 6 আগস্ট সংসদে পাশ হয়, 10 আগস্ট রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়। এ সময় রাষ্ট্রপতি অথবা যিনি কিনা প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ এবং উত্থাপন করেন আইন ও বিচারমন্ত্রী মির্জা গোলাম হাফিজ এবং বলা হয় অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্বপদে ফিরে যাওয়ার বিধান সম্বলিত। এটি মূলত একাদশ সংশোধনী। আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ সংশোধনী যেটি কিনা উত্থাপন করা হয় 2রা জুলাই 1991 সালে, 6 আগস্ট 91 সালে এটি পাশ হয় এবং 18 সেপ্টেম্বর 1991-তে এটি মূলত রাষ্ট্র কর্তৃক অনুমোদন পায়। এই সময় আসলে যিনি কিনা রাষ্ট্রপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন বা যিনি কিনা দায়িত্ববান ছিলেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তার সময় এটি উত্থাপন করা হয় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে।
এখানে বলা হয় যে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে, এবং এই আলোচিত সংশোধনীটি কিন্তু অনেকবার আপনাদের পরীক্ষায় চলে এসেছে। তো দ্বাদশ সংশোধনীটি ভালোভাবে মনে রাখবেন, যেখান থেকে কিনা গণতন্ত্রের এস্টাবলিশমেন্টটি আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তীতে ত্রয়োদশ সংশোধনী, যেখানে কিনা বেগম খালেদা জিয়ার সময়টাতে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জমিরুদ্দিন সরকার। এটি 21শে মার্চ 1996-তে উত্থাপিত হয়, 27শে মার্চ এটি পাশ হয় এবং 28শে মার্চ এটি অনুমোদন পায়। তো বেসিক্যালি এখানে বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। আমরা চতুর্থ সংশোধনী যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব চতুর্থ সংশোধনীতে এটিও বেগম খালেদা জিয়ার সময় এটি উত্থাপন করা হয় এবং এটি উত্থাপন করেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্টই হচ্ছে যে চতুর্থ সংশোধনীতে সংসদে নারীদের জন্য 45টি সংরক্ষিত আসন বৃদ্ধি এবং প্রধান বিচারপতির অবসর বয়সসীমা 65 থেকে 67 বছর করা হয়। এবং এছাড়াও অর্থ বিল, সংসদ সদস্যদের শপথ এবং সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি করা হয়। এবং এটা আসলে উত্থাপন করা হয় 2004 সালের 16ই মে। এটি আসলে সংসদে পাশ করা হয় 2004 সালের 17ই মে। দুঃখিত, 27শে মার্চ এটি সংসদে উত্থাপন করা হয়, এটি পাশ করা হয় 2004 সালের 16ই মে এবং এটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন করা হয় 2004 সালের 17ই মে। এই ছিল মূলত আমাদের ওই সময় অর্থাৎ চতুর্থ সংশোধনের আদ্যপান্ত। ভেরি ইম্পর্টেন্টলি পঞ্চদশ সংশোধনী, যেটি কিনা শেখ হাসিনার সময় এটি ছিল, এটি উত্থাপন করা হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তিনি কিন্তু মূলত এই যে বিষয়টি রয়েছে অর্থাৎ এই সংশোধনীটি রয়েছে সেটি তিনি উত্থাপন করে থাকেন। এবং এই সংসদের উত্থাপনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়, যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 1972 সালের সংবিধানের মূলনীতি চালু সহ সংবিধান পুনর্মুদ্রণ করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, সংরক্ষিত নারী আসন 45 থেকে 50 পর্যন্ত বৃদ্ধি করা, জাতির পিতার স্বীকৃতি এবং প্রতিকৃতি সংরক্ষণ করা, 7ই মার্চের ভাষণ বা স্বাধীনতার ঘোষণাপত্রে সংযুক্ত থাকা। মূলত এটি 2011 সালের 25শে জুন উত্থাপন করা হয়, এটি সংসদে পাশ হয় 2011 সালের 30শে জুন এবং এটি 3 জুলাই 2011-তে রাষ্ট্রপতি কর্তৃক বা সরকার প্রধান কর্তৃক অনুমোদন পায়। আমরা দেখতে পাচ্ছি ষোড়শ সংশোধনী 2014 সালে, যেটি আমরা ষোড়শ সংশোধনীটা আলোচনা করব। এই সময় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এবং আইনমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক এবং এটি 2014 সালের 7ই সেপ্টেম্বর উত্থাপিত হয়, 17ই সেপ্টেম্বর সংসদে পাশ হয় এবং 22শে সেপ্টেম্বর এটির অনুমোদন পায়। সো মূলত এখানে বলা ছিল বিচারপতির অভিশংসনের যে ক্ষমতা সেটি সংসদের হাতে প্রদান করা, অর্থাৎ 96 অনুচ্ছেদের পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অবসরণের ক্ষমতা সম্পূর্ণভাবে সংসদকে ফিরিয়ে দেওয়া, এটি মূলত আলোচনা হয়। এবং সপ্তদশ সংশোধনীতে যেটি আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে যেটি হয়, এখানে 25 বছরের জন্য সংরক্ষিত নারীদের 50 আসনের মেয়াদকে বৃদ্ধি করা হয় এবং এটি উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শেখ হাসিনার আমলে এবং এটি উত্থাপিত হয় 10ই এপ্রিল 2018-তে, এটি গৃহীত হয় সংসদে 8ই জুলাই 2018-তে এবং এটি অনুমোদন পায় 29শে জুলাই 2018 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যতটুকু সংশোধনীর ডিটেলস বলা সম্ভব আমি ততটুকু ডিটেলস আপনাদেরকে বললাম, যার কারণে যাতে বিষয়টি এই বিষয়ে পরিষ্কার হয় যাতে সংবিধানের সংশোধনীগুলো যেগুলো রয়েছে আপডেটেড অবস্থা কি বা ঐতিহাসিক অবস্থা কি সেই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে এটা বুঝে নিতে সক্ষম হন। এটি ছিল মূলত বাংলাদেশের সংবিধান সংশোধনী কেন্দ্রিক যে আদ্যপান্ত সেই বিষয়গুলো। আমরা আমাদের পরবর্তী আলোচনায় মুভ করবো। আমরা এখন বেশ কিছু সাংবিধানিক পদ সম্পর্কে জানবো, যেখানে প্রথমে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি। আমরা দেখতে পাচ্ছি সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান, যিনি কিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা দেখতে পাচ্ছি, এবং সাংবিধানিকভাবে প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় তখনও সংবিধান প্রণয়ন করা হয়নি। রাষ্ট্রপতি হতে কমপক্ষে 35 বছর দরকার, আমি একটু আগে বলেছি, এবং রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করেন স্পিকার, এবং জনগণের সরাসরি ভোটে প্রথম রাষ্ট্রপতি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং এটি মোর ইম্পর্টেন্টলি সংসদীয় পদ্ধতিতেই সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী, এবং তিনি মন্ত্রী পরিষদের যে প্রধান এবং সভাপতিত্বকারীও বটে, এবং এই প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, এবং সাংবিধানিকভাবে প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান হচ্ছে ঢাকার তেজগাঁতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার এই পর্যায়ে আমি একটু আপনাদের কনফিউশন ক্লিয়ার করি। অনেকে একটা জায়গায় খুব গুলিয়ে ফেলেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি সাংবিধানিকভাবে প্রথম প্রেসিডেন্ট নন। আবার
প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, কিন্তু তিনি সাংবিধানিকভাবে প্রথম প্রেসিডেন্ট নন। সো এই কনসেপ্টটি আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। অর্থাৎ সাংবিধানিকভাবে প্রথম প্রেসিডেন্ট কিন্তু বিচারপতি আবু সাইদ চৌধুরী, কিন্তু নর্মালি যদি আমরা সংবিধান ছাড় চিন্তা করি প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং প্রথম সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হলেও প্রথম প্রধানমন্ত্রী আবার তিনি নন। সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনাদের জেনে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি বাংলাদেশের মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ। বেসিক্যালি বাংলাদেশের যে মোট মন্ত্রণালয়ের সংখ্যা সেটা হচ্ছে 41টি, এবং এই মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান তাদেরকে বলা হয় মন্ত্রী, এটা আমরা সবাই জানি, এবং সচিবদেরকে বলা হয় মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। এবং এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি মন্ত্রণালয় রয়েছে, যেটি গঠিত হয় 15ই জুলাই 1998 সালে। এছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের দুটি বিভাগ রয়েছে, এটি হচ্ছে জনবিভাগ এবং অপরটি হচ্ছে আপন বিভাগ। সো বেসিক্যালি এই দুটি কার্যালয় মূলত রাষ্ট্রপতির কার্যালয়ের অন্তর্গত। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয়ের অধীনে কোন কোন সংস্থা এবং প্রতিষ্ঠান রয়েছে। আমি একটু আগে বললাম যে রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে কি কি সংস্থা রয়েছে, আমি আবারও বলছি, রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে সংস্থা হচ্ছে জনবিভাগ ও আপন বিভাগ। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেশ কিছু সংস্থা রয়েছে, যার মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ রয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ রয়েছে, জাতীয় বিনিয়োগ বোর্ড রয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই রয়েছে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজা বা ইপিজেড এর যে দায়িত্বটি সেটিও কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সংস্থা হচ্ছে মুদ্রণ ও প্রকাশন সংস্থা, যেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সংস্থা হচ্ছে বোয়েসেল এবং বায়রা। এগুলো হচ্ছে মূলত মন্ত্রণালয়ের অধীনে যে সংস্থা এবং প্রতিষ্ঠান সে আলোচনা। মূলত আমরা এর বাইরে একটু দেখতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা সম্পর্কে আমরা এখন একটু জানবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা একাডেমি সম্পর্কে অনেকগুলো কথা বলা রয়েছে, এবং বাংলা একাডেমি কিন্তু বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলা একাডেমি। এবং সেই বিষয়গুলো আমরা প্রথমে জানবো। বাংলা একাডেমি সম্পর্কে এটি জানতে হবে যে বাংলা একাডেমির যিনি কিনা স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি কে। তো তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি কিনা বাংলা একাডেমির একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, এবং এটি 1955 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর এটি মূলত ঢাকায় প্রতিষ্ঠিত হয়, এবং এটি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা গবেষণা প্রচারের লক্ষ্যে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। এবং রাষ্ট্রভাষা আন্দোলন পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে, এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি যে বাসভবন বর্ধমান হাউসে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। এই ছিল মূলত বাংলা একাডেমির যে আদ্যপন্ত, এবং এটি কিন্তু বর্তমানে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এরপরে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই শিল্পকলা একাডেমির ক্ষেত্রে এটি বলতে হয় যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যায় বাংলাদেশের জাতীয় সংস্কৃতি কেন্দ্র, এবং এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। এটি 19 ফেব্রুয়ারি 1974 সালে এটি প্রতিষ্ঠিত হয়, এবং এর বর্তমানে মহাপরিচালক হচ্ছেন লিয়াকত আলী লাকি। এবং এটি ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে বর্তমান অবস্থান। এবং আপনারা খুব স্বাভাবিকভাবেই জানেন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা বাংলাদেশের যে বর্তমান সাংস্কৃতিক বিভিন্ন পরিমণ্ডল সেই সাপেক্ষে শিল্পকলা একাডেমির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তীতে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মূলত বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কিনা বলা হয় যে এই এশিয়াটিক সোসাইটির ক্ষেত্রে 1860 সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এটি মূলত নিবন্ধিত হয়, এবং এটি অরাজনৈতিক, বেসরকারি এবং অলাভজনক সংস্থা বলা হয়। 1952 সালে এশিয়ার মানুষ এবং প্রকৃতি বিষয়ে গবেষণার জন্যই এই বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এবং এটি মূলত অনেক আগের প্রতিষ্ঠিত, যেটিকে আমরা জেনেছি একটু আগে। এবং ঢাকাতে এই এশিয়াটিক সোসাইটি 1952 সালে 3 জানুয়ারি একটি সবাই মিলিত হয়ে সবাই এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান প্রতিষ্ঠা করে, এবং তার পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের পর এই পাকিস্তান এশিয়াটিক সোসাইটির যে নাম সেই নামটি পরিবর্তন করে যেটি রাখা হয় সেটি হচ্ছে যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আমরা এরপর জানবো বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাপিডিয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ, বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জ্ঞানকোষ, এবং এটি হচ্ছে বাংলা ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত, এবং এটি 500 পৃষ্ঠার প্রায় 10 খণ্ডে খণ্ডিত, এবং এটি সিরাজুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ পুস্তক। এবং যেখানে কিনা আমরা দেখতে পেয়েছি যে এই বাংলাপিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন বিষয় এখানে লিপিবদ্ধ অবস্থায় রয়েছে। আমরা এরপর দেখতে পাচ্ছি জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ।
মূলত এনএইচআরসি জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র সংস্থা, যেটি কিনা 2007 সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিধান হওয়ার পর এটি গঠিত হয়। 2009 সালে এটি কিন্তু মানবাধিকার প্রচার এবং সুরক্ষার জন্য অ্যাডভোকেসি প্রতিষ্ঠান হিসেবেও এটি পুনর্গঠিত হয় এবং মানবাধিকার যে কমিশন তার প্রধান কার্যালয় কিন্তু বর্তমান আমাদের ঢাকাতেই, এবং নাসিমা বেগম হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এবং এর যে পূর্ণকালীন সদস্য সেটি হচ্ছেন নজরুল ইসলাম, তিনি হচ্ছেন এই জাতীয় মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য। আমরা এরপর যেটা দেখতে পাচ্ছি জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটি ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গীতে 1976 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি কিশোর আদালত, কিশোর হাজত এবং সংশোধনের প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় কিশোর অপরাধ সংশোধন ইনস্টিটিউট হয় এবং পরবর্তীতে 1978 সাল থেকে এটির নাম হয় জাতীয় কিশোর উন্নয়ন প্রতিষ্ঠান বা কেন্দ্র। এবং এর আসল উদ্দেশ্য হচ্ছে শিশু কল্যাণ এবং অপরাধপ্রবণ শিশুদের যে সংশোধন, এবং এক্ষেত্রে বাংলাদেশের যে শিশু আইন 1974 সেটিও খুব গুরুত্বপূর্ণ, যে 16 বছরের নিচের শিশু এবং কিশোরদের অপরাধীদের বয়স্ক এবং অপরাধীদেরকে আলাদা রেখে মূলত এখানে বিচার কার্য পরিচালনা করা হয়। এক্ষেত্রেই এই কিশোর উন্নয়ন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল মূলত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার অবস্থানগুলো আমরা জানলাম। আমরা এর পরবর্তী আলোচনার দিকে আমরা মুভ করব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভাগ ও জেলা পরিচিতি। প্রথমে আমাদের জানতে হবে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ সমূহ কি। আপনারা দেখতে পাচ্ছেন বিভাগের প্রশাসনিক প্রধানকে কমিশনার বলা হয়। আমাদের বাংলাদেশের মোট বিভাগ রয়েছে 8টি। এগুলো খুবই সিম্পল ইনফরমেশন, যেগুলো কিনা একেবারে কানেক্টেড এবং এগুলো খুবই অবভিয়াস, এখানে আলাদাভাবে বোঝানোর কিছু নেই। আপনার এগুলো একটু জেনে রাখার চেষ্টা করতে হবে। যেমন আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম, আয়তনে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ, জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা, কিংবা জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার বৃদ্ধির হার বেশি কিন্তু সিলেট বিভাগে, আবার সাক্ষরতার হার বেশি হচ্ছে বরিশাল বিভাগে। এছাড়াও দেখতে পাচ্ছি বনভূমির পরিমাণ বেশি চট্টগ্রাম বিভাগে, খুব স্বাভাবিকভাবে এটি রয়েছে। জেলার সংখ্যা বেশি ঢাকা বিভাগে, এবং এছাড়াও জেলার সংখ্যা ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বেশি। এটা হচ্ছে বাংলাদেশের বিভাগ এবং জেলা পরিচিতির অবস্থান। আমরা পরবর্তী আলোচনা দেখতে পারি বাংলাদেশের প্রশাসনিক জেলাসমূহ কি। যেমন জেলার প্রশাসনিক প্রধানকে বলা হয় ডেপুটি কমিশনার, যেক্ষেত্রে আমরা বিভাগের যেমনটা জেনেছিলাম। এবং এখানে আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এছাড়া জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির হার বেশি গাজীপুরে এবং কম হচ্ছে বাগেরহাটে। আমরা যদি সিটি কর্পোরেশন নিয়ে একটু আলোচনা করি, দেখতে পাবো যে বর্তমান দেশে আমাদের 12টি সিটি কর্পোরেশন রয়েছে এবং সিটি কর্পোরেশনের প্রধানকে মেয়র বলা হয়, এটা আমরা সবাই জানি। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন করা হয় 29 নভেম্বর 2011 সালে। এছাড়াও দেশের 12তম সিটি কর্পোরেশন হচ্ছে মূলত ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়া শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। এবং সিটি কর্পোরেশনের যে উন্নত অবস্থা সেটি কি শহরের এলাকারই উন্নত অবস্থা মূলত পৌরসভা এবং সিটি কর্পোরেশন দ্বারা মূলত শনাক্ত করা হয়। এবং মেয়রকে যিনি শপথ বাক্য পাঠ করেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এটি ছিল মূলত বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্র বা কেন্দ্রীভূত অবস্থান থেকে তথ্য। আমরা আমাদের লেকচারের একবারে শেষ পর্যায়ে আমরা এখন জানবো আজকের লেকচারের সাথে আমাদের পূর্ববর্তী বছরের কোন কোন বিষয় সব থেকে বেশি কানেক্টেড, সেই বিষয়গুলো আমরা জানবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক অনুচ্ছেদ কয়টি। উত্তরটি হচ্ছে সর্বমোট 18টি অনুচ্ছেদ রয়েছে সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক, এবং ওই অনুচ্ছেদে, এবং এটি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা কার, এটিও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এবং উত্তরটি হচ্ছে স্পিকারের। স্পিকারই মূলত এই অবস্থানটি গ্রহণ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি আইনের চোখে সবাই সমান, এটি সংবিধানের কোন ধারার মধ্যে রয়েছে। মূলত এই যে বিষয়টি এটিও ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে এসেছে এবং এটি সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে রয়েছে, এটা আমরা একটু আগে জেনেছি। আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠন, এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে। এর উত্তরটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, তাদের মূলত এটি আলোকিত মানুষ তৈরির কর্মসূচি। তত্ত্বাবধায়ক সরকার কার কাছে দায়বদ্ধ? সো উত্তরটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মূলত রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। সংবিধানে মোট ভাগ কয়টি? আমি একটু বলে রাখি, মোট ভাগ হচ্ছে 11টি, এবং আপনারা কিন্তু ভাগ, অনুচ্ছেদ এবং এই সংক্রান্ত বিষয়ে কনফিউশন রাখবেন না। সংবিধানে অনুচ্ছেদ 153টি এবং মোট ভাগ হচ্ছে 11টি। এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছে। আমরা দেখতে পাচ্ছি জেলা ভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ কোনটি, মূলত এটি হচ্ছে সিলেট, এটি ঢাকা ইউনিভার্সিটি এসেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম কত বয়স দরকার, এর উত্তরটি হচ্ছে 25 বছর হওয়া দরকার, যেটি কিনা ঢাকা ইউনিভার্সিটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি সংসদে কাস্টিং ভোট কি, মূলত সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট, এটিকে নির্ণয় করা হয় এবং তার মাধ্যমে কিন্তু সংসদে হ্যাঁ বা না এই দুটি ভোট যখন কিন্তু সমপর্যায়ে চলে আসে তখন কাস্টিং ভোটের মাধ্যমে কিন্তু একটি বিষয় নির্ধারণ করা হয়।
সো এই ছিল মূলত আমাদের পূর্ববর্তী বছরের প্রশ্ন, যেগুলো আমাদের আজকের লেকচারের সাথে কানেক্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের লেকচারটিকে উপভোগ করার জন্য। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার কিন্তু আমি প্রোভাইড করার চেষ্টা করলাম, যাতে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারেন। সংবিধানের অনুচ্ছেদ সংক্রান্ত আলোচনা, আমি আবারও বলছি, খুবই 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 গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100 ভাগ, এবং এই অনুচ্ছেদটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। আপনি সংবিধানের PDF যে কোনোভাবে পাবেন, আপনি লেকচার শিটও পাবেন, আপনি এখানেও এই স্লাইডে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সো এই বিষয়গুলো আপনাকে বুঝে শুনে দাগিয়ে বা ভালো করে পড়তে হবে। অনুচ্ছেদগুলো মনে রাখতে পারলে এখানে কিছু ভালো অঙ্কের মার্ক আপনি এখানে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এগুলো বুঝে শুনে, খুব সম্ভবত আমার যেটা ভালো হয় সেটা হচ্ছে লিখে যদি আপনি পড়েন, আপনার জন্য খুবই ভালো একটা অবস্থান তৈরি হবে। তো আশা করি আপনারা আপনাদের এই পলিসি অনুযায়ী পড়তে পারবেন। এবং আজকের লেকচারে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। লেকচারের অন্য যে কোনো বিষয় বা যে কোনো পার্শ্ব তথ্য যেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো আপনারা একটু চেষ্টা করবেন টুকে নেওয়ার। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের সাথে অন্য কোনো লেকচারে পরবর্তী দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 10 মিনিট স্কুলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।